এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ভিডিও দিয়ে। এখন আছি আমি দ্বারকাতে। আজকে করব দ্বারকা সাইড সিন। আজকে লোকাল সাইড সিন করব না, আউটসাইড করব। আউটসাইড বলতে ওই নাগেশ্বর, জ্যোতির্লিঙ্গ, ভেট দ্বারকা, গোপী তালাব, এই সমস্ত যে সমস্ত গুলো আছে ফুল ডে সাইড সিন করছি। হোটেল থেকেই আমরা গাড়ি বুক করেছি। গাড়ির কি ডিটেলস সমস্ত কিছু আমি বলবো। গাড়ি ছাড়াও কিভাবে আপনারা ঘুরতে পারেন সেগুলো আমি পরে ডিটেলসে সবকিছু জানাবো। তার আগে আজকের এই ভিডিওটা শুরু করি দ্বারকার সাইড সিন দিয়ে, তার সাথে সাথে আজকের এই ব্লগটাও। রাধে রাধে। সকালের ব্রেকফাস্টে আছে আলু পরোটা ও দই। খেয়ে দেখি কেমন খেতে টেস্ট। ভালো, দইয়ের সাথে। এই হলো আজকের আমাদের হোটেলের নিজস্ব গাড়ি। বেরিয়ে পড়লাম দ্বারকার আউটসাইডে যে সাইড সিনগুলো আছে সেগুলো করার জন্য। আমি আর পেছনের দিকে মা বসে আছে। আমরা দুজনে বেরিয়েছি। এখন 9:10 বাজছে। তো এই থেকে যাত্রা আমরা শুরু করলাম সাইড সিন দর্শনে। আর প্রথমে যাব আমরা নাগেশ্বর দর্শন। নাগেশ্বর হচ্ছে জ্যোতির্লিঙ্গ, বা আমাদের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ হচ্ছে নাগেশ্বর। তো সেই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাচ্ছি। এখান থেকে মানে আমাদের এই হোটেলের এখান থেকে দ্বারকা থেকে 16 কিলোমিটারের মতো ডিস্টেন্স অ্যাপ্রক্স। তো চলো যাওয়া যাক, বলে বাবাকে দর্শন করি, সাইড সিনটা শুরু করি। ভেট দ্বারকা ঘোরার জন্য আমরা হোটেলের গাড়ি বুক করেছিলাম। আপনারা স্টেশনের থেকে গাড়ি বুক করতে পারেন। তাছাড়াও 10 জনের এই রকম অটো বুক করতে পারেন সাইড সিন করার জন্য। এতে ভাড়াটা কিছুটা কম পড়বে। এছাড়াও বাস আছে দ্বারকা থেকে ভেট দ্বারকা যাওয়ার। চলে এলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে। তো রেখে দিলাম বিরাট জুতো স্ট্যান্ড, ভেতরে মন্দিরে যাওয়া। চলে এসছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে, জুতো রেখে দিলাম। গোল 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 ঘুরছি, ঘুরে 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 এবার যাবো মন্দিরের ভেতর। লেডিস এবং জেন্টসের আলাদা আলাদা লাইন। মন্দিরের ভেতর প্রবেশ করলাম। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে ফোন নিয়ে যাওয়া যায়, ফটো ভিডিও অ্যালাউ আছে। প্রসাদ, মন্দিরের ভেতরে প্রসাদের ডালা বিক্রি হচ্ছে, চাইলে কিনতে পারেন অথবা শুধু দর্শনও করতে পারেন। নাগেশ্বর মন্দির ভোর থেকে সন্ধ্যা অবধি খোলা থাকে। দ্বারকাধীশ মন্দির বা ভেট দ্বারকার মতো দুপুরে বন্ধ থাকে না। এই হলো গর্ভগৃহ। 12টি জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ হলো নাগেশ্বর মহাদেব। জ্যোতির্লিঙ্গের মূর্তিটি রূপোর তৈরি। এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের একটা হিস্ট্রি আছে। দারুক নামে একজন রাক্ষস ছিলেন এবং ওনার পত্নীর নাম ছিল দারুকি। দারুকি ছিলেন মাতা পার্বতীর উপাসক এবং মাতা পার্বতী তার উপাসনায় সন্তুষ্ট হয়ে মাতা পার্বতী দারুকিকে আশীর্বাদ করেছিলেন যে যে অঞ্চলে দারুক এবং দারুকি রাজত্ব করছেন সেই জায়গাটির নাম হবে দারুকা বন। যখনই মাতা দারুকি যে যে স্থানে যাবে সেই স্থানে এই দারুকা বন উনার সাথে সাথে চলমান হবে, মানে চলতে থাকবে বন। তো এই আশীর্বাদ উনি করেছিলেন। তো এবার দারুক তো যেহেতু রাক্ষস ছিলেন, উনি ভীষণ অত্যাচার করতেন এখানকার জনজাতির ওপর। তো সুপ্রিয় নামে একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন শিবের উপাসক। শিবকে সাথে সাথেই তিনি নিয়ে থাকতেন, উপাসনা করতেন, পূজা অর্চনা করতেন, ধ্যান করতেন, মহাদেবের উপাসক ছিলেন। তো একদিন এই সুপ্রিয় নৌকা করে যাচ্ছিলেন তার কাজে এবং সেই নৌকার ওপর আক্রমণ করে দারুক এবং নৌকার ভেতরে যতজন ছিলেন সবাইকে তিনি বন্দী করেছিলেন এবং বন্দী অবস্থায় তিনি তার রাজ্যে নিয়ে এসে সবাইকে বন্দী করেন। সেই সময় এই সুপ্রিয় শিবের উপাসনা করতে শুরু করেছিলেন ওই কারাগারের ভেতর থেকেই এবং এই উপাসনায় সন্তুষ্ট হয়ে মহাদেব জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন, যেটা হয়ে এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। শিব সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করে একটি অস্ত্র প্রদান করেছিলেন, পাশুপথ নামে অস্ত্র। সেই অস্ত্র দিয়ে দারুক রাক্ষসকে তিনি বধ করেছিলেন। এই হচ্ছে টোটাল কাহিনী, পৌরাণিক কাহিনী। তো এই হচ্ছে সেই জ্যোতির্লিঙ্গ, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ।
দর্শন হয়ে গেল নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। মা দুর্গার মূর্তি, মন্দির প্রাঙ্গণে মহাদেবের মূর্তি। মন্দিরের বর্তমান চূড়াটি অহল্যাবাই হোলকার দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেল, বেশ ভালোভাবেই দর্শন হলো। আমার 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে আরেকটা জ্যোতির্লিঙ্গ অ্যাড হয়ে গেল, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গ দর্শন করে নিলাম। এবার এখান থেকে যাচ্ছি গোপীতালাব। গোপীতালাব রাস্তাতেই পড়বে, এরপরে নাগেশ্বর থেকে চলো যাওয়া যাক। এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে গোপীতালাব অ্যাপ্রক্স 4 কিলোমিটারের মতো ডিস্টেন্স। চলে এলাম গোপীতালাবে। এটা হচ্ছে গোলকধাম। এখানে ছোট বড় অনেক মন্দির আছে। এটি লক্ষ্মীনারায়ণ মন্দির। গোলকধাম গোপী কৃষ্ণের মন্দির। প্রচুর দোকান এখানে গোপীতালাপের, এখানে গুজরাটি দোকান, ছোট ছোট অনেক দোকান বসেছে। গোপীতালাব সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এই হচ্ছে গোপীতালাব। এখানে পরপর কিছু মন্দির আছে, রস হাওয়া দিচ্ছে এখানে। এই হচ্ছে গোপীতালাব। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে থাকতেন তখন গোপীদের সাথে তো থাকতেনই। যখন উনি দ্বারকায় চলে এসেছিলেন তখন গোপীরা খুবই শোকাহত হয়ে গেছিল এবং দ্বারকাধীশের সাথে দেখা করবার জন্য দ্বারকায় উনারা সখীরা এসছিলেন, গোপীরা এসছিলেন। আর এখানে রাস পূর্ণিমার সময়তে রাস পূর্ণিমায় নাচ গান করেছিলেন এবং পরে কৃষ্ণের সাথে মিলিত হয়েছিলেন এই জায়গাতে। এখানকার মাটি খুব পবিত্র মনে করা হয়, সমস্ত রোগ নিরাময়, মানে ত্বকের রোগ নিরাময়ের জন্য খুব ভালো। গোপীতালাব দেখে নিলাম। এরপর আমরা যাচ্ছি ভেটদ্বারকা। ভেটদ্বারকা 22 কিলোমিটার এখান থেকে, এই গোপীতালাবের এখান থেকে অ্যাপ্রক্স 22 কিলোমিটারের মতো ডিস্টেন্স। ভেটদ্বারকা এবং দ্বারকার টাইমিং হচ্ছে একই। সকালবেলাতে মন্দিরের দরজা খোলে 6টা 6:30টাতে, তারপরে হচ্ছে 1টার সময় বন্ধ হয়ে যায় দুপুর 1টাতে, আবার বিকেল 5টার সময় ওপেন হয় 9:30 অবধি, রাত 9:30 অবধি। দ্বারকাধীশ মন্দির আর হচ্ছে ভেটদ্বারকার টাইমিংটা সেম, 1টায় বন্ধ হয়, 5টায় আবার ওপেন হয়। বছরের মতো হয়েছে এই সেতু, সুদর্শন সেতু। আগে নৌকো করে যাওয়া হতো এপার ওপার। ভেটদ্বারকার সেতু হয়ে গিয়ে সুবিধা হয়েছে, তাড়াতাড়ি যাওয়া যায়। সুদর্শন সেতু এটি 25শে ফেব্রুয়ারি 2024 সালে উদ্বোধন করা হয়েছিল। নির্মাণ শুরু হয় 2017 সালে। ওখা এবং ভেটদ্বারকার সংযোগ এই ব্রিজটি। আগে নৌকা করে যেতে হতো ভেটদ্বারকায়, এতে সময় লাগতো অনেক বেশি। তবে এই ব্রিজটি হয়ে যাওয়ার জন্য সময় অনেক কম লাগে, তাড়াতাড়ি ভেটদ্বারকায় পৌঁছানো যায়। চলে এলাম ভেটদ্বারকায়। এখান থেকে পার্কিং স্টপ করে দেবে, এখান থেকে অটো নিতে হবে। থেকে আবার গাড়ি আর যায় না এই জায়গাটার পর থেকে, এখান থেকে অটো করে যেতে হবে। অটো 20 টাকা করে নেয় মেন মন্দিরে যাওয়ার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের লোক নেই, লোক থাকলে 5 জনে নেয় 20 টাকা করে, কিন্তু আমাদের যেহেতু 2 জন আছি তাই আমাদের 100 টাকা দিতে হবে। 100 টাকা দিয়ে যাচ্ছি, কারণ যে শেয়ারিং এ আমরা কোথায় লোক পাবো, 5 জন। ভীষণ খারাপ রাস্তা, রাস্তা একদম ভালো না। হ্যাঁ, ভীষণ খারাপ রাস্তা। গরুয়ার ষাঁড়ে ভর্তি, এখানে প্রচুর গরুয়ার ষাঁড়ে ভর্তি।
প্রচুর গরু আসার। টিকিট নিল ফোন রাখার জন্য, 5 টাকা দিয়ে ফোন রেখে দিলাম। ফোন অ্যালাউ নেই। কি লম্বা লাইন। দর্শন হয়ে গেল। বিভৎস ভিড়। অ্যাকচুয়ালি ভিড়টা আমাদের ওই হোটেলের থেকেই হয়েছে। আমাদের হোটেলে 200 জন লোক এসছে ইন্দোর থেকে, তাতেই ভিড়টা হয়েছে। ওনাদের সাথে দেখাও হলো। তো যাই হোক, চলো দ্বারকাধীশ মন্দিরের ঠিক অপোজিটে একটা সোনেকা দ্বারকা আছে, সোনেকা মন্দির মানে গোল্ডেন দ্বারকা, ওটাই যাচ্ছি। শ্রী সোনেকি দ্বারকা পাবন ধাম। বিভিন্ন মূর্তি আছে এখানে। শ্রীকৃষ্ণের জন্ম থেকে কৃষ্ণের সম্পর্কিত কার্যকালের মডেল বানিয়ে রাখা আছে। মানে মডেল বানানো আছে বেশ সুন্দর করে, পুরো কৃষ্ণের জন্ম থেকে সমস্ত কার্যকলাপ সবকিছুর উপর একটা মডেল। ননী চুরি, কালিয়ানাগ বধ, গোপীদের কাপড় নিয়ে নিয়েছে কানা, বস্ত্রহরণ, মাসি পুতনা বধ, কংস বধ। এটাই লক্ষ্মীর বিভিন্ন রূপ আছে, ধনলক্ষ্মী, গজালক্ষ্মী, লক্ষ্মীর বিভিন্ন রূপ। আর ওইদিকে আছে শ্রীকৃষ্ণের দ্রৌপদীর বস্ত্রহরণ, শ্রীকৃষ্ণের অর্জুনকে গীতার বাণী শোনানো। এখানে আছে 4টি ধাম, বদ্রীনাথ, কেদারনাথ, জগন্নাথ ধাম, রামেশ্বরম। দর্শন করে নিলাম মন্দির। এবার আবার টোটো করে যাচ্ছি গাড়ি থেকে। এর ওপর দাঁড়িয়ে আছি, কি হাওয়া দিচ্ছে। সুদর্শন ব্রিজ। দর্শন হয়ে গেল ভালো করে। এবার নেক্সট আমরা যাচ্ছি শিবরাজপুর বিচ। এখান থেকে অ্যাপ্রক্স 17 কিলোমিটারের মতো ডিস্টেন্স। ফেরিঘাট। নমকের ফ্যাক্টরি এটা, টাটা নুন। টাটা নুনের ফ্যাক্টরি এটা। চলে এলাম শিবরাজপুর বিচ। বিভিন্ন রাইড আছে এখানে শিবরাজপুর বিচ। যে কোনো রাইডে পার হেড 200 টাকা। এটি হলো এখানকার মোটামুটি ভাড়া। শুধু প্যারাসেলিং ও জেট স্কির ভাড়া এবং স্কুবা ডাইভিং এর ভাড়া আলাদা। শিবরাজপুর ব্রিজ এটা। এখানে অনেক রাইডিং আছে, ওই বাম্পার রাইডিং, ব্যানানা রাইড, তারপরে স্পিড বোট, এগুলো যাই আছে, যাই করবে 200 টাকা। এখন সস্তায় দিচ্ছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা কিছু নেই, যা রাইড 200 টাকা। এই দুপুরবেলায় বিচ আসা মানে ভয়ঙ্কর। প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু বিভৎস রোদ্দুর। চুলটা তো 12টা বেজে গেছে আমার। করছি আমরা পার পার্সন 200, যা রাইড করবে 200, আমি যেটা বললাম। তো স্পিড বোটটা করছি আমি আর মা, 200, 200, 400।
ধরে থাকবে পাতা। apa baca bener banget ওই জন্য এইটা সমুদ্রে আমরা আছি, সমুদ্রের মাঝখানে মাছ চুলগুলো কি উঠছে, মাছ সমুদ্রে আছি, বোট থামিয়ে দিয়েছে ওইদিকে পার, আর আমরা এখানে আছি এবারে মাঝামাঝি অবস্থায় আছি। ভালো লাগলো বেশ। যেই জলটা স্পিডে যাচ্ছিল মুখে পড়লো, জলটা পুরো একদম নুনে ভর্তি, পুরো খারাপ পানি নুনে। বেশ ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে, মিঠে হাওয়া। টাকা, বাকি সমস্ত রাইড 200, যে কিটা একজনেরই আছে সে 500 টাকা নিচ্ছে, কিন্তু বেশি দূর নিয়ে যাচ্ছে না, যাচ্ছে আর আসছে। চা নিলাম একটা। তেমন খাবারের দোকান বলতে এখানে ম্যাগি আর চায়ের দোকানই আছে, আর তেমন কোনো খাবার এখানে বিক্রি হচ্ছে না। চা আর ম্যাগি, ডাব এইসব বিক্রি হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস, চিপস এইসবের দোকান আছে। বিচ ঘোরা হয়ে গেল, বেশ ভালোই লাগলো, তা রাইডও করলাম স্পিড বোট। তো এবার আমরা যাচ্ছি রুক্মিণী মন্দির। রুক্মিণী মন্দির এখান থেকে 13 কিলোমিটারের মতো ডিস্টেন্স। কত আবর্জনা পড়ে আছে রাস্তার ধারে। চলে এলাম মা রুক্মিণী মন্দিরে। তাতে গরু আর গোবরে ভর্তি, আর মথুরা বৃন্দাবনে বাদরের উপদ্রব। কি বলবো, মানে দরকার বিষ্ণুর মন্দিরগুলোতে এমন অবস্থা কেন জানি না। লেডিস ও জেন্টসের আলাদা লাইন। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ। आपके घर में परिवार में 7 जनरेशन में कोई छोटा बड़ा दादा दादी माता पिता भाई वो समुद्र महाराज का खारा पानी मिलता है, जहाँ से मीठा पानी ये मंदिर में आता है वो 20 किलोमीटर दूर। মন্দিরটি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর মনে করা হয়। মন্দিরটির বাইরে বিভিন্ন দেবদেবীর ভাস্কর্য লক্ষ্য করা যায়। মন্দিরের বর্তমান কাঠামোটি 19 শতকের অন্তর্গত। এই হচ্ছে রুক্মিণী মায়ের মন্দির। দ্বারকাধীশ মন্দির দর্শন করার পর মা রুক্মিণীর দর্শন অবশ্যই করতে হবে। শ্রীকৃষ্ণের প্রধান পত্নী ছিলেন উনি। রুক্মিণী মায়ের দর্শন করলাম। আর এখানে জলদানের একটা ব্যাপার আছে, 2100, 1100, 500 আর 200 টাকার জলদান করা যেতে পারে। কথিত আছে ঋষি দুর্বাসার অনুরোধে কৃষ্ণ এবং মাতা রুক্মিণী একটি রথ নিয়ে ঋষি দুর্বাসাকে রাতের খাবারের জন্য তাদের বাড়িতে নিয়ে যান। পথের মধ্যে রুক্মিণী মাতার তৃষ্ণা নিবারণের জন্য জল চাইলে কৃষ্ণ তার পায়ের আঙুল দিয়ে মাটিতে চাপা দিয়ে গঙ্গার জল টেনে আনেন। মাতা রুক্মিণী গঙ্গার জলের তৃষ্ণা নিবারণ করেন, কিন্তু প্রথমে জল পান করার প্রস্তাব না দেওয়ায় ঋষি দুর্বাসা এতে অপমানিত বোধ করেন এবং অভিশাপ দেন মাতা রুক্মিণী কৃষ্ণের থেকে যেন 12 বছর আলাদা থাকেন। রুক্মিণী মাতা এই মন্দিরেই 12 বছর ধ্যান করেন, তার অভিশাপ থেকে মুক্তি পান। আমাদের সাইট সিন কমপ্লিট হয়ে গেল। সকাল 9টায় বেরিয়েছিলাম, 9টা থেকে 3:30। তাও আমরা অনেকক্ষণ সি বিচে ঘুরলাম, তারপরে আমি তো ভিডিও বানাচ্ছিলাম, তো এইসব করতে করতে সময় লেগেছে আমার। নাহলে আরো তাড়াতাড়ি হয়ে যায়, মানে যদি এমনি জাস্ট দর্শন আর হ্যাঁ হাফ বেলা, মানে অ্যাকচুয়ালি দ্বারকা 1 ডে সাইট সিনে পুরো কমপ্লিট হয়ে যায়। ফার্স্ট হাফে আউটডোর গুলো করে নেওয়া ভালো, আর সেকেন্ড হাফে দ্বারকার যে লোকাল সাইট সিন গুলো, তাহলে একদিনে পুরো কমপ্লিট হয়ে যাবে। হোটেলে
হোটেলের সামনে চলে এসেছি, এখন 3:40 বাজছে। সাইট সিন কমপ্লিট হয়ে গেল আমাদের। रिंगाना बटाटा नूसा, नाम देखो, এটা গুজরাটি খাবার। तो थोड़ा देखिए ऑनियन और गार्लिक पक के बना देते हैं। और सैटरडे काल सब वो एक ही दिन है। बटन नान গুজরাটে এসে গুজরাটি খাবার তো খেতে হবে, তো কি রিংদা একটা আছে সেটা নিয়ে এলাম, বিরাট বড় নাম। বেসিক্যালি দেখে মনে হচ্ছে আলু আর বেগুনের তরকারি, এটাই হচ্ছে ব্যাপার। টমেটো বেগুন আর আলুর তরকারি। ভালো খেতে, বেশ আলু বেগুনের অন্যরকম ফ্লেভার লাগছে, বেশ ভালো। তাও পেঁয়াজ রসুন দেওয়া নেই এটার মধ্যে। আজকে যেহেতু মায়ের স্যাটারডে, তাই অনিয়ন গার্লিক বাদ দিয়ে বানাতে বলেছে, টেস্টি হয়েছে। গুলাব জামুন শেষ পাতে, চলো টেস্ট করি। ধোঁয়া কোথায় ধোঁয়া যাচ্ছে না। ব্রাউনিজ উইথ আইসক্রিম। আগে গুলাব জামুনটা খেয়ে দেখি। গরম গরম হট গুলাব জামুন। গরম, খুব গরম। ভালো খেতে। একদিনেই সাইট সিন কমপ্লিট করা সম্ভব দ্বারকা। একদিনের মধ্যে ফার্স্ট হাফে সকাল দিকে নাগেশ্বর, তারপর ভেট দ্বারকা, তারপরে হচ্ছে গোপীতালা, রুক্মিণী মন্দির আর ওই সি বিচ, এই 5টাই আছে। তো এটা ফার্স্ট হাফে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সেকেন্ড হাফে 5টার পর আবার দ্বারকাধীশ মন্দির খুলবে, আর বাকি মন্দিরগুলো 4টেতে খোলে। ওই গীতা মন্দির, এগুলো যেগুলো দ্বারকাতে লোকাল সাইট সিনগুলো, গীতা মন্দির, গায়ত্রী মন্দির, এটা বিকেল 4টেতে ওপেন হয়। তো 4টেতে আর একটু পরেই ওপেন হয়ে যাবে। তারপরে আমরা এই সেকেন্ড হাফে বাকি সাইট সিনটা, লোকাল সাইট সিনটা করে নেবো। 6-7টা আছে জায়গা, দেখে নেবো। এগুলো অটো করেই সম্ভব, এর জন্য গাড়ির প্রয়োজন নেই, কারণ যে গাড়ি ভেতরে যায় না, তাহলে একদিনেই কমপ্লিট হয়ে যায়। এই তো গেল একদিনের সাইট সিন। এবার বলি, আমরা গিয়েছিলাম গাড়ি বুক করে, আমরা হোটেল থেকে গাড়ি বুক করেছিলাম, চাইলে বাইরে থেকেও করতে পারো। বাইরে আমরা জিজ্ঞেস করেছিলাম যেগুলো এখানে অটো যায়, অটো সেই 10 জনের বড় অটো, অটো বলতে আমাদের সেই কলকাতা ছোট অটো নয়, এখানে বড় বড় অটো 10 জনে যায় এক একটা অটোতে। তো সেই অটোতে আমাদের বলেছিল 1500 টাকা। এবার আমরা যেহেতু হোটেল থেকে বুক করেছি, তার জন্য গাড়িতে আমাদের বলেছে 2500 টাকা। তো 2500, আমার মনে হয় যে যেহেতু ওই বড় অটো যদি 1500 নেয়, তাহলে 2000 টাকা গাড়িতে নেবে, 500 হয়তো বেশি, যেহেতু আমরা হোটেল থেকে বুক করেছি। তাহলে এই হচ্ছে প্রাইস। তো এই দ্বারকার আউটসাইড সাইট সিন দিয়েই আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। আমার আজকের ভিডিও কীরকম লেগেছে সেটা অতি অবশ্যই জানাবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি দ্বারকার লোকাল সাইট সিন নিয়ে ফিরছি। ততক্ষণের জন্য টাটা।